তুই আমার নিকি, তোর জীবনের নাক মুখ ঠ্যাং সব গণনার অধিকার আমার আছে। কে হ্যাঁ আপনি? কে আপনি? আপনি আমার সিনু খালামণির ছেলে, এতটুকুই। ব্যাস এতটুকুই। তাছাড়া আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কেউ হন না আপনি আমার, কেউ না। শাবাশ চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে বলল, আবারও বলছি, ওই ছেলে ভালো না নিকি, ভুল করে ফেলছিস তুই। নবীন মামু মানবে না এই সম্পর্ক। কেন মানাবে না? ওই ছেলে সাজিদ খালুর কফি শপে কাজ করে জন্য? তাহলে শুনুন, আপনার মতো আমার বাবা না। বাবা চরিত্র দেখে মানুষ বিচার করে, কাজ দেখে না। আমি সেটাই বলছি। নিকি তুই উফ, ক্যান ইউ স্টপ কলিং মি নিকি? আমার অসহ্য লাগছে। আর একবার যদি আমাকে ফোর্স করেন বিয়ে করার জন্য, তাহলে সত্যি বলছি আমি সুইসাইড করার চেষ্টা করব। শাবাশ অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকালো। কিছু বলতে ধরেও আর বলতে পারল না। 1 মিনিট এক দৃষ্টিতে নীরের মুখের দিকে তাকিয়ে থেকে শাবাশ লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। শুধু রুম না, ড্রয়িং রুমে সবার সামনে দিয়ে ধূপধাপ পা ফেলে বাসা থেকেই বেরিয়ে গেল। সবাই চিন্তিত মুখে একে অপরের দিকে তাকাতে লাগলো। আর রাইমা কপাল কুঁচকে নিজের মেয়ের রুমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ওর মনে কি চলছে সেটা বোঝা যাচ্ছে না। সিনু বিচলিত চিত্তে রুমে পায়চারি করছে। সাজিদ চুপ করে বিছানায় বসে আছে। নীরের থেকে না শোনার পর থেকে সিনুর মনটা কেমন অস্থির হয়ে উঠেছে, কেননা শাবাশ হাত কেটেছে ওর জন্য। এখন না শোনার পর কি করতে পারে ও? সাজিদ শান্ত গলায় বলল, সিনু পাখি, অস্থির হতে হবে না। আমরা চেষ্টা করে দেখব। যদি তাতেও কাজ না হয় তাহলে ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু কোনোরূপ জোর জবরদস্তি করা চলবে না। সিনু কিছু বলতে যাবে তার আগেই দরজায় কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। শাবাশ ক্ষীণ কণ্ঠে বলল, মাম্মা, দরজা একটু খুলবে? সিনু চটজলদি ছুটে গিয়ে দরজা খুলে দিল। শাবাশের চোখ লাল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ভীষণ বিভ্রান্ত দেখা যাচ্ছে ওকে। সিনু ওর গালে হাত দিয়ে, নিজের একই অবস্থা করেছো বাবা? শাবাশ ভেতরে প্রবেশ করে বলল, তোমার কোলে মাথা রেখে একটু শুয়ে থাকতে দিবে? কেন নয় বাবা? সিনু আধশোয়া হয়ে বসে পড়ল। শাবাশ তৎক্ষণাৎ মায়ের কোলে মাথা রেখে চুপ করে থাকলো। সাজিদ দূরে দাঁড়িয়ে মা ছেলের দিকে তাকিয়ে আছে। সিনু ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন করছো কেন তুমি? আমি নিজে নীরের সাথে তোমাকে বিয়ে দেব। শাবাশ ক্ষীণ কণ্ঠে বলল, ও করবে না মাম্মা। অবশ্যই করবে, আমাকে বিশ্বাস করে দেখো। শাবাশ কোনো কথা বলল না। ওর চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। নীরের মুখ নিঃসৃত প্রতিটা কথা ওকে ভেঙে চুরে দিয়েছে, ওকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। আরও কিছুক্ষণ থাকার পর শাবাশ বিছানা থেকে নেমে চোখ মুছে যেতে ধরলে সিনু ক্রন্দনরত কণ্ঠে বলল, বাবা আমার বাবা আমার এমন করছো কেন? মামামকে এভাবে কষ্ট দিও না সোনা। চিন্তা করো না মাম্মা, আমি ঠিক আছে। কথাটা বলে শাবাশ চলে গেল। সিনু সাজিদকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেলেটার কি হবে সাজিদ? নীরকে এনে দিন না ওর কাছে প্লিজ। সিনু পাগলামি করো না। নির্মামনি রাজি না, ওকে জোর তো করতে পারি না। ওর মতামত ছাড়া বিয়ে হওয়া সম্ভব না। সিনু হঠাৎ করে রেগে গিয়ে বলল, কেন আপনি করেননি? আপনিও তো আমাকে পাগলামি করেই বিয়ে করেছিলেন, তাহলে এটা কেন সম্ভব না? সাজিদ শান্ত চোখে বউয়ের দিকে তাকিয়ে বলল, সিনু, তোমার আমার প্রতি একটু সফট কর্নার ছিল। আরিসের সাথে রাগ করে তুমি আমাকে বিয়ে করতে অস্বীকৃতি করেছিলে। তবুও বলছি, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে জোর করে বিয়ে করা। আমার তোমাকে একটু সময় দেওয়া উচিত ছিল। তার জন্য আমি আফওয়ান সিনু পাখি। তাই এই ভুল আমি দ্বিতীয়বার করব না। রিড নাজি না হলে সাবাসের জন্য আমি অন্য মেয়েই সিলেক্ট করব, তবুও জোর করে বিয়ে দেব না। সিনু ক্ষণকাল স্বামীর দিকে তাকিয়ে থেকে ওকে আবারও জড়িয়ে ধরে বলতে লাগলো, কিন্তু আমার ছেলেটা, ওর কি হবে সাজিদ? ও যে আপনার মতোই হয়েছে, যদি খারাপ কিছু করে ফেলে? সাজিদ সিনুর মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলতে লাগলো, কিচ্ছু হবে না। আমাদের সাবাস অবুঝ না, ও যথেষ্ট বুদ্ধিমান। এমন কিছু করবে না ও। তবুও আপনি ওর কাছে গিয়ে থাকুন আজ, আমি ভরসা পাচ্ছি না সাজিদ। সাজিদ সিনুর চোখের পানি মুছিয়ে দিয়ে ওর কপালে লম্বা করে একটা চুমু খেয়ে বলল, আচ্ছা, যাচ্ছি। তুমি আর কান্না করে শরীর খারাপ করো না সিনু পাখি। সাজিদ রুম থেকে বেরিয়ে গেল। সিনুর মাতৃমন এখনো শান্ত হতে পারছে না। ছেলের চিন্তা ওর মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাবাস ব্যালকনিতে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে স্থির চোখে আকাশের দিকে তাকিয়ে আছে।
আজকের আকাশটা শাহবাজের মনের মতোই আধারে আচ্ছন্ন হয়ে আছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই শাহবাজ সেই দিকে তাকালো। আয়েশা ওর দিকে তাকিয়ে কাঠ হাসলো। প্রতি উত্তরে শাহবাজ মলিন হেসে বলল, তুই ঠিকই বলেছিস, আমার মতো কালাচাঁদকে কেউ বিয়ে করবে না। আয়েশার কাঁধে থাপ্পড় মেরে বলল, একদম বাজে কথা বলবি না। তোর মতো সুদর্শন ছেলেকে যে বিয়ে করতে চাইবে না তার চোখ অন্ধ। আমি জানতাম না নীরের চোখের সমস্যা। শাহবাজ শুকনো হেসে বলল, চোখ না, মনের সমস্যা। লাগবে না ওকে, তোর জন্য আমি আরো সুন্দরী মেয়ে এনে দিব। নীরকে একটা পেট মোটা সুদর্শন বুড়োর সাথে বিয়ে দিয়ে দিব। তুই একদম ভাববি না। দরকার পড়লে কয়লার খনি থেকে কাউকে তুলে এনে নীরের সাথে বিয়ে দিব। প্রেগনেন্ট হওয়ার পর থেকে কি মাথায় গন্ডগোল হয়েছে তোর? অযথা আমার সতীন বানানোর চেষ্টা করছিস কেন? কথাটা হেসে হেসে বলে শাহবাজ হঠাৎ চুপ করে গেল। ওর বুকটা হাহাকার করে উঠল, বুকে অসহ্য পীড়া হতে লাগলো। তা লক্ষ্য করে আয়েশার মনটা বিষিয়ে উঠল। মনে হলো নীরকে নিয়ে এসে শাহবাজের সাথে বিয়ে দিয়ে দিতে, কিন্তু নীরকে ও প্রচণ্ড ভালোবাসে। নীরের মতামতের বিরুদ্ধে ও কিছু করতে পারবে না। শাহবাজ আবারও সামনের দিকে তাকিয়ে থাকলো। আয়েশা ভাইয়ের কাঁধে মাথা রেখে নিজেও সেদিকে তাকিয়ে থেকে গভীর চিন্তা করতে ব্যস্ত হয়ে পড়ল। পিছন থেকে ভাই বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাজিদ রুমের দরজা থেকেই ফিরে গেল। শাহনাজ এখনো ভাবছে নীরের সাথেই শাহবাজের বিয়ে হবে, কিন্তু পরে কি হয়েছে সেই সবও ভালো মতো জানে না। তাই এতক্ষণ খুশি মনে পড়াশুনো করছিল, কারণ বিয়ের আগে ও সব পড়া কমপ্লিট করে রাখতে চায়। ও দ্বিতীয় তলা থেকে নিচে নামতে যাবে, তখন তুষারের সাথে ওর দেখা হয়ে গেল। ওকে দেখে শাহনাজ ব্রুকুজকে বলল, এত রাতে কোথা থেকে আসলেন তুষার ভাই? ভার্সিটিতে ক্লাস ছিল। রাতের বেলা? হ্যাঁ, স্যারের সময় ছিল না তাই রাতে নিয়েছে। বাই দ্য ওয়ে, তুই কোথায় যাচ্ছিস? মাম্মার কাছে যাচ্ছি, একা একা থাকতে ভয় করছে। বড় হ ভাবলি, বড় না হলে স্বামীর সংসার করবি কিভাবে? শাহনাজ মুখ ভেঙচি কেটে বলল। আমি বড় হয়েছি। বলে শাহনাজ নিচে নামতে লাগলো। তুষারও ওপরে যেতে লাগলো। এমন সময় কিছু পড়ার শব্দ শুনে তুষার চকিতে পিছু ঘুরে তাকালো। শাহনাজ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। তুষার জোরে জোরে নিচে নামতে ধরে নিজেও পড়ে গেল। তা দেখে শাহনাজ নিজের ব্যথা ভুলে গিয়ে জোরে হেসে উঠে বলল, আপনাকে খুব ফানি লাগছে তুষার ভাই। মেঘপুঞ্জরা মুখ অন্ধকার করে রেখেছে সেই ভোরবেলা থেকে। যে কোনো মুহূর্তে টপ টপ করে কান্না গড়িয়ে পড়তে পারে। নাভিন মেঘলা আকাশের দিক থেকে চোখ সরিয়ে পেছনে বসে থাকা রায়মার দিকে তাকালো। কাল সারা রাত ওরা দুজনে ঘুমাতে পারেনি। শাহবাজ চলে যাওয়ার পরই রায়মা বেশ কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলেছে, কিন্তু কি কথা হয়েছে মা আর মেয়ের মধ্যে সেটা নাভিন জানে না। ও ধীর পায়ে রায়মার পাশে গিয়ে বসলো, অতঃপর শান্ত গলায় বলল, আমি একবার নীরের সাথে কথা বলে দেখি। শাহবাজ যে ওর জন্য কতটা পারফেক্ট হবে সেটা আমার ছোট মেয়েটা বুঝতে পারছে না। কথাটা বলা শেষে নাভিন রুম থেকে যেতে ধরলে রায়মা কাটকাট গলায় বলল, দাঁড়ান। নাভিন সন্ধিহান দৃষ্টিতে বইয়ের দিকে তাকালো। রায়মা নাভিনের চোখে চোখ রেখে বলল, আপনি কি এখন মেয়েকে জোর করতে চাচ্ছেন? জোর কেন করব? আমি শুধু ওকে বোঝাবো একটু। আপনার বোঝানোটাই ওর কাছে জোর করা মনে হবে। কিভাবে জানেন? নীর তার বাবাকে অনেক সম্মান করে আর ভালোবাসে, তাই তার বাবা যদি তাকে কিছু করতে বলে তাহলে ও নিজের অনিচ্ছা সত্ত্বেও সেটা করতে রাজি হয়ে যাবে। এটাকে এক কথায় ইমোশনাল ব্ল্যাকমেইল বলে প্রফেসর সাহেব। আর আমি চাই না আমার মেয়েকে এমন কোনো একটা পরিস্থিতিতে ফেলতে। নাভিন ভ্রুকুচকে পুনরায় রায়মার পাশে এসে বসলো। ও নিজেও খানিকটা চিন্তিত হয়ে পড়ল। রায়মা তো ভুল কিছু বলেনি। ক্ষণকাল নীরবতার পর রায়মা বলে উঠল, ভাবতে পারবেন না, কাল মেয়েটা সাব্বাসকে বিয়ে করবে না বলে কত কান্না। আমি বুঝতে পারছি যে সাব্বাসের সাথে এরকম কিছু ও কখনো কল্পনা করেনি আর না করতে চায়। তাই বিষয়টা এখানেই শেষ করা ভালো। নয়তো যদি কোনোভাবে ভুলিয়ে বালিয়ে বিয়েটা দিয়েও দিই তাহলে দেখা যাবে আমাদের আদরের মেয়েটার সারা জীবন চোখের পানি ফেলছে। এটা কি আপনি চান প্রফেসর সাহেব? নাভিন হতাশ শ্বাস ফেলে বলল, অবশ্যই চাই না। ঠিক বলেছো তুমি। আমি শিনুর সাথে কথা বলে দেখব। হুম, আপনি না, আমাকে বলতে হবে। সিনু খুব ইমোশনাল ছেলের জন্য কি থেকে কি করে ফেলে।
আমি ওর সাথে সময় নিয়ে কথা বলবো। সাজিদ ভাইয়া অনেক বিবেচক, উনি নিশ্চয়ই বুঝবেন বিষয়টা। এরপর আর কোনো কথা হলো না। অবশ্য বলবেই বা কি, বলার মতো আদৌ কোনো কথা আছে? কিছুক্ষণ পর রায়মা নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে নাভিনের কাঁধে মাথা রেখে ক্ষীণ কণ্ঠে বলল, এখন পরিস্থিতিতে এসে পড়লাম প্রফেসর সাহেব, বিয়ে হলে আমাদের মেয়েটা কষ্ট পাবে, আর না হলে সাবাস কষ্ট পাবে। সবচেয়ে বড় কথা, আমাদের দুই পরিবার ভীষণ কষ্ট পাচ্ছে, তর পাচ্ছে। এটা কেন হচ্ছে আমাদের সাথে? কিছু বলার নেই নাভিনের সান্ত্বনা দেওয়া ছাড়া। দুই চিন্তিত বাবা মা একে অপরের দীর্ঘশ্বাস শুনতে ব্যস্ত হয়ে পড়ল। বেশ কিছুদিন কেটে গেছে। নীর এখন বেশ খুশি। কেউ আর ওকে বিয়ের জন্য প্রেশারাইজ করেনি। খুব খুব খুশিও। কিন্তু আজ ভীষণ নার্ভাস নীর, কারণ শাহনাজ ওকে ওদের বাড়ি নিয়ে এসেছে। সবাই কেমন ব্যবহার করবে ওর সাথে এটা ভেবে অস্থির হয়ে উঠছে নীর। কিন্তু আসার পর সবার একদম স্বাভাবিক ব্যবহার দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল। এই যে যেমন মেহমেদ বরাবরের মতোই ফাজলামো করলো, সাজিদে একটা চকলেট দিল, সিনু আর তানিয়া আদর করে ওকে বিরিয়ানি খাওয়ালো, আয়েশা এসে গল্প হাসি ঠাট্টা করলো। অবশ্য পড়াশোনা নিয়েও একটু মোটিভেশন দিয়েছে, যদিও নিজে কখনো পড়াশোনার ধার ধারেনি। সবার স্বাভাবিক আচরণ নীরকে ভীষণ স্বস্তি দিল। ও আয়েশার মোটিভেশনের প্রেক্ষিতে বলল, আপু, তুমি না বলো পড়াশোনা অশ্লীল, তাহলে এত এত পড়তে বলছো কেন? আয়েশা কপট রাগ দেখিয়ে বলল, এক চড়ে দাঁত ফেলে দিব তোর। পড়াশোনা অশ্লীল? তোর মানে, তার মানে যে শিক্ষক সেও অশ্লীল। এর মানে তুই ইনডাইরেক্টলি আমার ভোলা ভালা স্বামী, আমার পৃথিবীতে ল্যান্ড না করা বাচ্চার বাবা, এমনকি তোর নিজের বাবাকে অশ্লীল বললি। ছে নীর, তোর এতটা অধঃপতন হলো কিভাবে? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ছে। নীর আহম্মক হয়ে আয়েশার দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে শাহনাজ হাসিতে লুটোপুটি খাচ্ছে। হাসতে হাসতে ও সোফা থেকে পড়ে গেল, তবুও হাসতে থাকলো। ওর অবস্থা থেকে নীরও হাসতে লাগলো। এমন সময় সাবার সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওকে দেখতেই নীরের হাসি থেমে গেল। ওর ভয় হচ্ছে সাবাস যদি উল্টাপাল্টা কিছু কথা বলে, যদি রাগারাগি করে, এমনকি যদি স্বাভাবিকভাবেও কথা বলে, সেটাও নীরের অস্বস্তির কারণ হবে। সাবাস ওর সমস্ত চিন্তায় পানি ঢেলে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওদের সামনে দিয়ে বাদাম খেতে খেতে চলে গেল। তা দেখে নীর অবাক হয়ে মনে মনে বলল, অন্যদিন হলে তো অনেক কথা বলতো, অনেক কিছু জিজ্ঞাসা করতো। তার চেয়েও বড় কথা, কাউকে বাদাম না দিলেও আমাকে দিত, কিন্তু আজ দিল না। অবশ্য এটাই ভালো হয়েছে। ভার্সিটি শেষে নীর ড্রাইভার আঙ্কেলের সাথে কিছু কথা বলল। ওর কথা শুনে ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘুরিয়ে ফিরে গেল। গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যেতেই নীর হাঁটতে লাগলো। হঠাৎ ওর পেছন পেছন মাস্ক পরা কেউ হাঁটতে লাগলো। নীর যেদিকে যাচ্ছে, সেই আগন্তুক ব্যক্তিটাও সেই দিকেই যাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে সেই আগন্তুক ব্যক্তি নীরকে ফলো করছে। উদ্দেশ্য ভালো না মন্দ সেটা বোঝা যাচ্ছে না। সাজিদদের কফি শপের একটা ব্রাঞ্চ ভার্সিটি থেকে 10 মিনিট দূরত্বে রয়েছে। নীর সেখানেই প্রবেশ করলো। এখানে সাজিদ বা মেহমেদ খুব একটা আসে না, ওরা দূর থেকেই তদারকি করে ব্যবসাটা। নীরের চোখে মুখে চাপা উত্তেজনা। ওর কৌতূহলী চোখ দুটো ব্যস্তভাবে কাউকে খুঁজে চলেছে। কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখতেই নীরের মুখের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে গেল, সাথে লজ্জায় গাল দুটো খানিকটা লালও হয়ে গেল। সামনে স্টাফের পাশে হাস্যোজ্জ্বল মুখের সুদর্শন এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমারের সাথে কথা বলছে। হঠাৎ যুবকটার নজর নীরের দিকে যেতেই ও দ্রুতপথে সেদিকে এগিয়ে এসে বলল, ম্যাম, আপনি কখন এসেছেন? স্বপন আপনাকে অপেক্ষা করানোর জন্য। সাজিদ আর মেহমেদের আত্মীয় নীর, তাই সব স্টাফ ওকে বেশ স্পেশালভাবেই ট্রিট করে। আজও তার ব্যতিক্রম হলো না। নীর নিজের লজ্জা ঢেকে রেখে সাফিমকে উদ্দেশ্য করে বলল, সবেমাত্র এসেছি, এত ব্যস্ত হতে হবে না। আপনার অর্ডার বলুন ম্যাম। 1 কাপ কোল্ড কফি। ওকে। বলেই সাফিম দ্রুত অর্ডার আনতে চলে গেল। তা দেখে নীর মুচকি মুচকি হাসতে লাগলো। অনেকদিন আগে যখন নীর নাভিনের সাথে এখানে এসেছিল, তখনই ওর সাফিমকে এক দেখায় ভীষণ মনে ধরেছিল। সেই দিন থেকে ও বারবার সকলকে লুকিয়ে এখানে ছুটে আসে ওকে এক নজর দেখার জন্য। সাফিমের থেকে যদি পজিটিভ সিগন্যাল পায়, তাহলে নীর সোজা গিয়ে বাবাকে বলবে ওর কথা। তারপর যা হবে দেখা যাবে। সেই আগন্তুক ব্যক্তি নীরের থেকে সামান্য দূরে বসে ওকেই এক নজরে দেখে যাচ্ছে। অন্যদিকে নীর কফি খেতে খেতে সাফিমের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে গাল চেপে ধরে নিজের কিশোরী মনের আবেগ আর লজ্জাকে ঢেকে রাখতেও ভুলে যাচ্ছে।
টানা 1 ঘন্টা ধরে বসে বসে 1 কাপ কফি কমপ্লিট করে নীর কফি শপ থেকে বেরোলো। এর চেয়ে দেরি করলে নীর বাবা মাম্মার কাছে ধরা পড়ে যেতে পারে, কারণ দুইজনেই অত্যন্ত বিচক্ষণ, চোখ দেখলেই মনের কথা ধরে ফেলতে পারে। সেজন্য নীর কোনো ভুল করার পর চশমা পরে কথা বলে রায়মার সাথে, নয়তো রায়মা ওর উপর যখন তখন ক্যারাটে প্রয়োগ করে ফেলে। নীর বেরোনোর সাথে সাথে এই আগন্তুক ব্যক্তিটাও পিছু নেওয়ার জন্য বের হলো। কিছু দূর এইভাবে যাওয়ার পর নীরের সন্দেহ হতে লাগলো ওর পেছনে কেউ আছে, তাই ও পিছু করে তাকালো, কিন্তু কেউ নেই। মনের ভুল ভেবে ও আবারও হাঁটতে শুরু করলো। আবারও একই অনুভূতি হলো ওর। এবারও হুট করে পেছনে ঘুরলো, যার দরুন ও দেখতে পেল কেউ একজন সরে গেল। ভয়ে নীরের গলা শুকিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রাস্তা ফাঁকা। তা দেখে ওর কপাল পেয়ে ঘাম ছুটতে লাগলো। কম্পিত পায়ে ও সামনের দিকে আগাতে লাগলো। ওর বাড়ি আরও বেশ কিছু দূর পরে রয়েছে। নীর রাস্তার সাইডে পড়ে থাকা একটা লাঠি চুপ করে হাতে তুলে নিল, তারপর আগাতে লাগলো। আবারও মনে হলো ওর পেছনে কেউ আসছে। নীর বড় করে একটা শ্বাস নিয়ে লাঠি দিয়ে পেছনের ব্যক্তিটাকে আঘাত করে নিজেকে মোটিভেট করার জন্য জোরে জোরে বলল, জিঙ্গালাল হু হু। সাবাস বাইক থামিয়ে কপাল চেপে ধরে বলল। আহ, কোন বল রে? নীর থতমত খেয়ে গেল। সাবাসও চোখ তুলে সামনে নীরকে দেখে কপাল থেকে হাত সরিয়ে মুখটা অস্বাভাবিক গম্ভীর করে ফেলল। অতঃপর বলল, কি সমস্যা? কি সমস্যা? ড্রাইভার আঙ্কেল ছুটিতে ছিল? নীর আমতামতা করে বলল, আজ একটু হাঁটতে ইচ্ছা করছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল পেছনে কেউ আছে, তাই এমন করেছি। সাবাস পর্যবেক্ষণী নজরে আশেপাশে তাকানোর আগে কেউ একজন নিজেকে আড়াল করে ফেলল। নীরের প্রতি উত্তরে সাবাস কিছু বলল না। আসলে কথা বাড়াতে যাচ্ছে না ও, কিন্তু নীর পুনরায় বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন? সাবাস কাটকাট গলায় বলল, তোকে কোনো বিষয়ে জোর করতে আসেনি, ভয় পাস না। আর হ্যাঁ, ভুলে যাস না, এখানে আমার রায়মা খালামনের বাড়ি। উনি আমাকে ডেকেছেন, তাই এসেছে। আমার সাথে তোকে কোনো ফর্মালিটি করতে হবে না, কারণ তুই জানিস এবং মানিস যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নীরের মন খারাপ হয়ে গেল। সেদিন সাবাসকে বলা কথাগুলো খুব কড়া ছিল, কিন্তু কি করবে, তখন ওর মাথা ঠিক ছিল না। সাফিমের জায়গায় ও অন্য কাউকে সহ্য করতে পারেনি। সাবাস মাথার হেলমেটটা খুলতেই নীর তৎক্ষণাৎ বলে উঠল, আপনি যান, আমি একা চলে যাব। আমি কি একবারে তোকে আমার বাইকে বসানোর কথা বলেছি? তোর পথ তুই হাঁটবি, আমার তাতে কি? নীর থতমত খেয়ে গেল। সাবাস বাইক থেকে নেমে সেটা ঠেলে ঠেলে নিয়ে যেতে লাগলো। তা দেখে নীর ক্ষণকাল চুপ থেকে বিড়বিড় করে বলল, বাইকে নেবেন না, অথচ আমাকে ঠিক ওই বাড়ি পৌঁছে দিবেন, তাই না? নীর ধীর পায়ে সাবাসের পিছু পিছু হাঁটতে লাগলো। সাবাসের মাথায় লাঠির বাড়ির ব্যথাটা চিনচিন করে উঠতে সাবাস সেখানে হাত দিয়ে চাপা আর্তনাদ করে বলল, তুই কি পাগল? আপনি কিভাবে জানলেন? এই খবর তো আমি ছাড়া কেউ জানে না। সবাই চিন্তিত মুখে বসে আছে। সিনু তো রীতিমতো কান্না চলে আসার উপক্রম। রাত 9টা বাজে, কিন্তু শাহনাজ এখনো বাসায় আসেনি। সাজিদ আর মেহমাতও নেই। ওরা জরুরি কাজে শহরের বাইরে সাবাসকে সাথে করে নিয়ে গিয়েছে। তুষার ওকে খুঁজতে বের হয়েছে বেশ কিছু সময় আগে। সিনুর অবস্থা থেকে তানিয়া ওর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, ও চলে আসবে। কিন্তু তানিও তো এত দেরি করে না কখনো, আর দেরি করলেও ফোন করবে বলে দেয়। আমার মেয়েটার কিছু হবে না তো? উনিও নেই। কিসব বাজে কথা বলছিস? পজিটিভ চিন্তা ভাবনা কর। তুষার গেছে তো শিনু, নিশ্চয়ই খুঁজে বের করে আনবে। হয়তো ওর কোনো বান্ধবীর সাথে কাজ ছিল। সিনু শান্ত হতে পারছে না। কোনো সান্ত্বনাই ওর কাছে ফলপ্রসূ মনে হচ্ছে না। শাহনাজ ওর শেষ সন্তান, আর তাছাড়া ছোট থেকেই শাহনাজ অসুস্থতার মধ্যেই বেড়ে উঠেছে, তাই ওর প্রতি একটু বেশি যত্নশীল। কিন্তু ওকেই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও কিছুক্ষণ পর শাহনাজ চলে আসলো দাঁত কেলিয়ে। ওর পাশাপাশি তুষার শান্ত মুখভঙ্গিতে ভেতরে প্রবেশ করলো। মেয়েকে দেখার পর সিনু চুপ করে সোফাতেই বসে থাকলো। আয়েশা আর তানিয়া ওর কাছে গিয়ে বলল, কোথায় ছিলি? শাহনাজ মাথা চুলকে বলল, বান্ধবীর বাড়িতে একটু গিয়েছিলাম কিছু জরুরি নোটস কালেক্ট করার জন্য। ফোন করে বলতে পারিসনি? আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তোর ফোনে চার্জ ছিল না মানলাম, কিন্তু তোর বান্ধবীর ফোনেও কি চার্জ ছিল না? ওর ফোন দিয়ে ফোন করে আমাদের জানানো যেত না? শাহনাজ লজ্জিত ভঙ্গিতে হেসে বলল, মনে ছিল না, এতটা ভেবে দেখিনি।